শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, বেশ কয়েকজন জয়েন করেছো তোমরা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা আসলে এন্ডোক্রাইন সিস্টেমে ছিলাম। গত ক্লাসে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর নামগুলো পড়েছি। আজকে আমরা দেখবো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর কোন গ্ল্যান্ডে কোন হরমোন পাওয়া যাবে। হ্যাঁ, কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন সিক্রেশন হয়। আমাদের গ্ল্যান্ডগুলো ছিল, প্রথম হচ্ছে হাইপোথ্যালামাস, এরপর ছিল অ্যান্টেরিয়র পিটুইটারি, তারপরে পোস্টেরিয়র পিটুইটারি, তারপর থাইরয়েড, প্যারাথাইরয়েড, নেক্সট হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পোর্শনটা আছে, এটা ছিল আমাদের এন্ডোক্রাইন পোর্শন। আর বাকি যেটা আছে বাকিটা হচ্ছে এক্সোক্রাইন পোর্শন। নেক্সট হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স মেডুলা, মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে ওভারিয়ান প্লাসেন্টা। তো চলো দেখি। আচ্ছা, আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি, যাদের প্রয়োজন হবে তারা আনমিউট হয়ে কথা বলো। ওকে, অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে তাছাড়া। আচ্ছা, তো চলো দেখি যে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আমরা কি কি হরমোন পাবো। এখানে থাকতেছে তোমাদের প্রথম যেটা গ্রোথ হরমোন। আচ্ছা, এরপরে চলো দেখি থাইরয়েড গ্ল্যান্ড থেকে কোন কোন হরমোন তৈরি হয় থাইরয়েডে। হ্যাঁ, থাইরক্সিন আর হচ্ছে ক্যালসিটোনিন। থাইরক্সিন, ক্যালসিটোনিন। নেক্সট হচ্ছে প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে পাওয়া যাবে হচ্ছে প্যারাথরমোন, যেটাকে প্যারাথাইরয়েড হরমোন বলা হয়। এরপরে আসো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস যে পোর্শনটা আমাদের এন্ডোক্রাইন পোর্শন ছিল, তার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। হ্যাঁ, এখানে অনেকগুলো সেল আছে, আমরা এটা ডিটেলস পড়েছিলাম স্ট্রাকচার করার সময়, যে চার ধরনের সেল পাওয়া যায়, আলফা, বিটা অথবা এ সেল, বি সেল। তারপরে আমরা পাই ডেল্টা সেল অথবা ডি সেল অ্যান্ড পিপি সেল, মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তার মধ্যে আমাদের এখানে টপিকস হচ্ছে, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আলফা এবং বিটা অথবা এ এবং বি সেল। তো বিটা সেল থেকে তৈরি বিটা সেল থেকে যে হরমোনটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ইনসুলিন, আর আলফা সেল থেকে তৈরি হয় গ্লুকাগন। এগুলো সম্পর্কে অনেকবার বলেছি, সামনে আরো বলবো। তো নেক্সট যেটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, এখানে পাওয়া যাবে অ্যালডোস্টেরন, কর্টিসল আর সেক্স হরমোনগুলো। আর অ্যাড্রেনাল মেডুলাতেও থাকতেছে অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিন। এরপরে ছেলেদের ক্ষেত্রে টেস্টিস, এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এখান থেকে আমরা পাবো টেস্টোস্টেরন নামক যে হরমোনটা আছে এটা। আর ওভারি, এটা শুধুমাত্র মেয়েদের থাকে তোমরা জানো। তো এখানে পাওয়া যাবে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। আর লাস্ট ওয়ান ইজ প্লাসেন্টা। ওই প্লাসেন্টাটা হচ্ছে অকেশনাল। হ্যাঁ, প্লাসেন্টা তো সবসময় থাকে না, যখন একটা মা গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, তখনই শুধুমাত্র প্লাসেন্টাটা তৈরি হয়। তো এই প্লাসেন্টা থেকে আমরা প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইচসিজি। এইচসিজি মানে হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। এই এইচসিজি করে, বিটা এইচসিজি করেই কিন্তু আমরা প্রেগনেন্সি আর্লি ডিটেকশন করে থাকি। তো এই লেভেলটা বেড়ে যায় ব্লাডে। আর নেক্সট হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এটাও পাওয়া যাবে এখান থেকে। তো তোমরা হরমোনের নামগুলো গ্ল্যান্ড অনুযায়ী মনে রাখবে। ওকে, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। 217 পেজটা তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 217। আচ্ছা, সাব্বির, তোমাকে আনমিউট হতে বলছি। সাব্বির, শুনতে পাচ্ছ? সাব্বির, শোনা যাচ্ছে? আচ্ছা, এরপর আসছে জুই। আনমিউট হয়ে আমার সাথে কথা বলো। শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? আচ্ছা, তো আমরা এতক্ষণ করলাম
তোমাদের এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড গুলো আছে, যে মানুষের শরীরে যেসব এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, এবং সেই গ্ল্যান্ড থেকে আমরা কি কি হরমোন পাবো, কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন পাওয়া যায়, এটা পড়লাম। এবারে চলো আমরা পিটুইটারি গ্ল্যান্ডে চলে যাই। তোমাদের বইয়ের পেজ নাম্বার ২২ করে এখানে দেখো পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডটা লোকেশনটা বলছি প্রথমে, এটা কোথায় থাকে। বনি এরিয়া উইদিন দ্য ক্র্যানিয়াল ক্যাভিটি এট দ্য বেস অফ দ্য স্কাল। সেলাটার সিকা বলা হয় ওই পয়েন্ট, ওই জায়গাটাকে স্পেসিফিক ভাবে। তো এটা কোথায় থাকতেছে, আমাদের ব্রেনের নিচে থাকতেছে, হ্যাঁ, বেজ অফ দ্য স্কালে থাকতেছে। তো ক্যাভিটিটার নাম হচ্ছে ক্র্যানিয়াল ক্যাভিটি, এই জায়গায় থাকে। এটা লোকেশন বললে এরপরে আসে এটা পার্টস। এটা দুইটা পার্টে বিভক্ত, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র। এই জন্য আমরা এটাকে বলি অ্যান্টেরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, এরপরে অ্যানাটমি দরকার নাই, আমরা এরপরে চলে যাবো পিটুইটারি থেকে কি কি হরমোন পেয়েছিলাম, এটা তো আমরা একটু আগে পড়ে আসলাম। হ্যাঁ, এখন আসলে চলো দেখি যে গ্রোথ হরমোনের কাজ কি। পরের পৃষ্ঠায় ফাংশন অফ গ্রোথ হরমোন। এই যে এই ছবিটা যে তোমাদের কাছে থেকে থাকে, দেখো যে এই যে ব্রেন, এটা হচ্ছে তোমাদের পুরো ব্রেন, আর জাস্ট এটা হচ্ছে বেজ অফ দা ব্রেন। হ্যাঁ, এটা আমাদের বেজ অফ দ্য স্কালের উপরে থাকে। এখানে যে ছোট্ট গ্ল্যান্ডটা দেখা যাচ্ছে, এটাই পিটুইটারি। ঠিক আছে, তো এবার আমরা জানবো যে ফাংশন অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের কাজ কি। প্রথম যেটা জানবো যে মেটাবলিক ফাংশন। হ্যাঁ, এক কথায় গ্রোথ হরমোনের কাজ হলো সবকিছু গ্রোথ করানো, মানে বৃদ্ধি করা। তো চলো দেখি সেটা কিভাবে করে। যে মেটাবলিক ফাংশন, হ্যাঁ, প্রোটিন মেটাবলিজমে হেল্প করে। এটা প্রোটিন মেটাবলিজমে হেল্প করে করে কি করে, ইনক্রিজ প্রোটিন ডিপোজিশন। প্রোটিন ডিপোজিশনে হেল্প করতেছে কিভাবে, ইনক্রিজিং অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট থ্রু দ্য সেল মেমব্রেন। হ্যাঁ, এক নাম্বার ওয়ে হচ্ছে সেল মেমব্রেনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টকে বাড়িয়ে দিবে। নেক্সট কি করবে, ইনক্রিজ প্রোটিন সিনথেসিস বাই রাইবোজোম। আমরা জানি রাইবোজোম কি করে, প্রোটিন সিনথেসিস করে, তাই না। আমরা প্রথম দিকে মেটাবলিজম পড়ার সময় পড়েছিলাম যে রাইবোজোমের ফাংশন ছিল, একদম ইন্ট্রোডাকশনে সেল পড়ার সময় পড়েছিলাম। রাইবোজোমের ফাংশন কি, যে মেটাবলিজমে সিনথেসিস করে। আচ্ছা, কিভাবে করছে এটা দেখো, যে এই যে গ্রোথ হরমোনের প্রভাবে এই রাইবোজোম প্রোটিন সিনথেসিস করছে। নেক্সট কি করবে, ডিক্রিজিং ক্যাটাবলিজম অফ প্রোটিন, প্রোটিনের ক্যাটাবলিজম কমাবে। হ্যাঁ, অ্যানাবলিজম মানে ছিল সামেশন, আর ক্যাটাবলিজম মানে ছিল ভাগ করা, তাই না, তো এটা কমাবে। এরপরে চলো দেখি ফ্যাট মেটাবলিজমের উপরে কি ইফেক্ট আছে। ইট ইনক্রিজ ফ্যাট ইউটিলাইজেশন, ফ্যাটের ইউটিলাইজেশন বাড়িয়ে দিবে কিভাবে। হ্যাঁ, দ্য মোবিলাইজেশন অফ দ্য ফ্যাট ফ্রম টিস্যু, টিস্যুতে মোবিলাইজেশন বাড়াবে। আর কি করবে, স্টিমুলেটিং ব্রেকডাউন অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড গুলোকে ভাঙতে হেল্প করবে। আচ্ছা, এছাড়া কার্বোহাইড্রেটের উপরেও কিছু ইফেক্ট আছে। কি কি করবে, ডিক্রিজ গ্লাইকোলাইসিস। হ্যাঁ, গ্লাইকোলাইসিসকে কমাবে, আর গ্লাইকোজেনেসিসকে স্টিমুলেট করবে, মানে গ্লাইকোজেনেসিস করবে আর গ্লাইকোলাইসিসকে ইনহিবিট করবে। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিস মানে আমরা জানি গ্লুকোজ ভাঙা, আর গ্লাইকোজেনেসিস হচ্ছে তৈরি করা। জেনেসিস মানে তৈরি, আর লাইসিস হচ্ছে ব্রেকডাউন। নেক্সট হচ্ছে ডিক্রিজ পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, গ্লুকোজের পেরিফেরাল ইউটিলাইজেশন কমাবে। আর কি করবে, গ্লুকোনিওজেনেসিস করবে। গ্লুকোনিওজেনেসিস নামটা আমরা শিখেছিলাম, যদি আদার কোনো সোর্স থেকে গ্লাইকোজেন তৈরি হয় প্রোটিন থেকে, সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনটাকে বলেছিলাম গ্লুকোনিওজেনেসিস। তো মেটাবলিজমের উপরে গ্রোথ হরমোনের অনেকগুলো ইফেক্ট আছে। হ্যাঁ, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, তোমরা আলাদা করে এটা পড়বে, যদি এতগুলো মনে না থাকে অন্তত একটা করে মনে রাখবে। ঠিক আছে, নেক্সট চলে যাও স্কেলিটাল গ্রোথ। হ্যাঁ, স্কেলিটাল গ্রোথ কি, স্টিমুলাস কার্টিলেজ এন্ড বোন গ্রোথ। আমরা যে লম্বা হই, মানুষ যে লম্বা হয়, এটা মেইনলি ডিপেন্ড করতেছে এর উপরে। একটা মানুষ কতখানি লম্বা হবে সে এটা ঠিক করে দিচ্ছে, যে গ্রোথ হরমোন কি বাড়াচ্ছে, কার্টিলেজ এবং বোন। বোন যদি না বাড়ে তাহলে কিন্তু একটা মানুষ বা একটা হাড় কখনোই লম্বা হতে পারছে না, তাই না। তো একে বাড়ানোর পিছনে যে ফ্যাক্টর হচ্ছে, তার নাম হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। নেক্সট হচ্ছে জেনারেল বডি গ্রোথ। ইট স্টিমুলেটস দ্য গ্রোথ অফ অল টিস্যুস অফ দ্য বডি হুইচ আর ক্যাপাবল অফ গ্রোয়িং। হ্যাঁ, যেগুলো বৃদ্ধি সম্ভব সেগুলোকে বাড়তে সহায়তা করছে। তো গ্রোথ হরমোন সম্পর্কে এটুকুই মেইন। তাহলে আমি খাবো না, আমি এটা, আচ্ছা হোক, আপনি খান।
হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো গ্রোথ হরমোনের ফাংশন আমরা এইভাবে আলাদা করে বলবো, যে মেটাবলিক ফাংশন, স্কেলেটাল ফাংশন, আর একটা হচ্ছে জেনারেল বডি গ্রোথ। স্কেলেটালের মধ্যে কি করছে, এটা বোন আর কার্টিলেজকে বৃদ্ধিতে হেল্প করছে। নেক্সট হচ্ছে মেটাবলিক ফাংশন, প্রোটিনকে কি করছে, প্রোটিনের ট্রান্সপোর্ট বাড়াচ্ছে সেল মেমব্রেনের মাধ্যমে। কোনটা, যেটা এন্ড প্রোডাক্ট, মানে প্রোটিন ভাঙলে যে আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো সেটা। আর কি করবে, প্রোটিন সিনথেসিস বাড়ায়, হ্যাঁ, রাইবোজোমকে স্টিমুলেট করে সিনথেসিস বাড়ায়। এছাড়া কি করে, প্রোটিনের ক্যাটাবলিজম কমায়। আচ্ছা, ফ্যাটের উপরে কি ইফেক্ট আছে, যেটা টিস্যুতে মোবিলাইজেশন বাড়ায়, মানে টিস্যুতে ইউজ বাড়ায় দিচ্ছে। আর কি করতেছে, ব্রেকডাউন করতে সহায়তা করতেছে, হ্যাঁ, যে টিস্যুতে ইউটিলাইজেশন বাড়াচ্ছে। পেরিফেরাল ইউটিলাইজেশন কমাবে, হ্যাঁ, পেরিফেরাল ইউটিলাইজেশন কমাবে। এইভাবে সে কি করতেছে, বোনস অ্যান্ড কার্টিলেজের গ্রোথকে স্টিমুলেট করতেছে। তো এই গেল আমাদের ফাংশন অফ গ্রোথ হরমোন। নেক্সট যে টপিকটা আছে ডুয়ার্ফিজম, এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, ডুয়ার্ফ মানে হচ্ছে ওই যে রাস্তাঘাটে দেখবা যে অনেক ছোট ছোট এগুলো মানুষ আছে, হ্যাঁ, যারা বেশি লম্বা হয় নাই, অনেক ছোট, আমরা বাংলায় এটাকে বামন বলে থাকি। তো এদেরকে বলা হয় ডুয়ার্ফ। আমি মনে হয় তোমাদেরকে কৃত্রিমিজম পড়ানোর সময় একটু বলেছিলাম। তো এই ডুয়ার্ফ যারা, এরা আসলে লম্বা হয় না, কিন্তু এদের বাদ বাকি সব কিছু ঠিক থাকে, হ্যাঁ, আদার্স যে গ্রোথ হওয়ার কথা ছিল বা আদার্স যে ডেভেলপমেন্ট থাকার কথা, নর্মালি সব কিছুই ঠিক থাকে, জাস্ট এরা লম্বা হয় না, বড় হয় না। হ্যাঁ, তো কারণ কি, এদের গ্রোথ হরমোন কম ছিল, বা গ্রোথ হরমোনটা তৈরি করতে পারে। তো এটা সম্পর্কে আমরা পরে জানবো কৃত্রিমিজমের সময় সাথে একসাথে। নেক্সট আমরা চলে যাব থাইরয়েড গ্ল্যান্ড। পেজ নাম্বার 219 তোমাদের বইয়ে দেখা একদম নিচের দিকে আছে থাইরয়েড গ্ল্যান্ড। তো এই থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে আমি এর আগেও বলেছিলাম যে এটার লোকেশনটা কোথায়। আমরা দেখলাম একটু আগে পিটুইটারি ছিল আমাদের বেজ অফ দ্য ব্রেনে, মানে বেজ অফ দ্য স্কালের উপরে, আর ব্রেনের নিচে ছোট্ট একটা গ্ল্যান্ড ছিল, এটার নাম ছিল পিটুইটারি। আর এখন আমরা জানবো যে থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডটা থাকতেছে আমাদের এই যে নেকে, গলার সামনে, গলার সামনের দিকে যে অংশটুকু আমি যে হাত দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটাতে থাকে থাইরয়েড গ্ল্যান্ড। তো চলো দেখি কিভাবে আমরা বলবো এটাকে অ্যানাটমিক্যালি। যে লোয়ার পার্ট অফ ইম্পর্টেন্ট সাইড অফ দ্য নেক টু ভার্টিব্রা সার্ভাইকাল 5, 6, 7 অ্যান্ড থোরাসিক 1। তাহলে এটার এক্সটেনশন কতখানি, সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 পর্যন্ত, হ্যাঁ, ভার্টিব্রার সামনে। সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 পর্যন্ত এই অংশটুকুর সামনের দিকে থাকতেছে। ওকে, তো এটার স্ট্রাকচার সম্পর্কে আমরা আগেও জানি, এখনো আবার বলছি যে এটা একটা থাইরয়েড গ্ল্যান্ড থাকে বর্ডারের মাধ্যমে, যার নাম হচ্ছে ইসমাস। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের লোব কয়টা পাচ্ছি আমরা, দুইটা, রাইট অ্যান্ড লেফট লোব। আর এটা কাটিং থাকতেছে কি দিয়ে, ইসমাস দিয়ে। ইসমাস নামক একটা বর্ডারের মতো থাকে, এটা দিয়ে এটা কানেক্ট থাকে। আচ্ছা, নেক্সট চলে যাই আমরা স্ট্রাকচার। তো থাইরয়েড গ্ল্যান্ডে আমরা অনেকগুলো ফলিকল পাবো, হ্যাঁ, এর ভিতরে যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেটাকে বলা হয় ফলিকল। তো তোমাদের জন্য এটুকুই যথেষ্ট, এই ফলিকল থেকেই হরমোনগুলো তৈরি হয়। এখন কি কি হরমোন হয় সেটা আমরা একটু পরে জানবো। তো থাইরয়েড গ্ল্যান্ডের স্ট্রাকচারে আমরা কি পেলাম, যে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে কি থাকে, ফলিকল থাকে, অনেকগুলো ফলিকল মিলে একটা থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়। আর এর এক্সাক্ট লোকেশনটা কি, যে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 ভার্টিব্রার সামনে। তাহলে সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, আমরা জানি সার্ভাইকাল ভার্টিব্রা 7টা। তো এই সার্ভাইকাল 7 প্লাস থোরাসিক 1, এই অংশটুকুর সামনের দিকে এই থাইরয়েড গ্ল্যান্ডটা অবস্থিত। আচ্ছা, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কয়টা, একটা। লোব কয়টা, দুইটা। কি নাম কি, যে রাইট অ্যান্ড লেফট লোব। একটা রাইট সাইডে থাকে যেমন রাইট লোব, আর একটা লেফট সাইডে থাকতেছে জন্য লেফট লোব। আর দুইটা লোব কানেক্ট থাকে কি দিয়ে, ইসমাস দিয়ে। আর এর ভিতরের স্ট্রাকচারের মধ্যে কি পাবো আমরা, ফলিকল পাবো। এই ফলিকল গুলো থেকে আমাদের যে হরমোন গুলো তৈরি হয় সেগুলো তৈরি হয়। ওকে, তো নেক্সট চলো দেখি ব্লাড সাপ্লাই। হ্যাঁ, ব্লাড সাপ্লাই কে দেয়, হ্যাঁ, মইন বারবার ডিসকানেক্ট হচ্ছে। আর আচ্ছা,
নেক্সট হচ্ছে ব্লাড সাপ্লাই, ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড সাবক্লাভিয়ান আর্টারি। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্লাই দিচ্ছে কে কে, ক্যারোটিড আর্টারি এবং সাবক্লাভিয়ান আর্টারির ব্রাঞ্চ। এগুলো আমাদের তৈরি হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে উঠে আসতেছে। ব্রাকিয়াল প্লেক্সাস থেকে উঠে যে ব্রাঞ্চগুলো সাপ্লাই দিচ্ছে, মেইন ব্রাঞ্চের নাম হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি। আচ্ছা, থাইরয়েড হরমোন সিনথেসিসের অনেকগুলো স্টেপ আছে। এখানে অনেক সংক্ষেপে দেওয়া আছে স্টেপগুলো, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যে প্রথমে আয়োডিন আপটেক, আমরা যে খাবারের মাধ্যমে আয়োডিন খাই, এই আয়োডিনটা থেকে আমাদের থাইরয়েড হরমোন তৈরি হয়। হ্যাঁ, এই জন্য বলা হয় যে আয়োডিনযুক্ত খাবার খাও। আয়োডিনের অভাবে আমাদের এই যে গয়টার যে হয় এটা হয়। গয়টার মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড যখন ফুলে যায়, কেন ফুলে যায় আমরা একটু পরে জানবো, বড় হয়ে যায়। তো প্রথম হচ্ছে আয়োডিন আপটেক, আয়োডিন গ্রহণ করলাম। নেক্সট কি হবে, অক্সিডেশন অফ দ্য, এই আয়োডিনের অক্সিডেশন হবে, আয়োডিনের অক্সিডেশন হয়ে কি হবে, আয়োডাইড হবে, আয়োডাইড টু আয়োডিন। আচ্ছা, নেক্সট কি করবে, অর্গানিফিকেশন অফ আয়োডিন প্লাস টাইরোসিন। এরপরে হচ্ছে এমআইটি তৈরি হবে, মোনো আয়োডো টাইরোসিন তৈরি হবে। আচ্ছা, এখানে উল্টা করে দেখা আছে। হ্যাঁ, এখানে আয়োডিনের সাথে টাইরোসিন মিলে এমআইটি, যেটা আমাদের আগের ফর্ম, প্রি ফর্ম বলা হয় এটাকে। তারপরে কাপলিং হবে, কাপলিং হয়ে দুইটা এমআইটি মিলে একটা ডিআইটি তৈরি করবে, আবার এমআইটি ডিআইটি মিলে একটা হরমোন তৈরি করবে। ঠিক আছে, কি হরমোন তৈরি করতেছে, T3, এটাকে বলা হয় ট্রায়োডোথাইরোনিন। হ্যাঁ, পাশে লিখে নাও পুরো নামটা, তোমাদের এখানে সংক্ষেপে শুধু লেখা আছে T3, তোমরা লিখে নাও ট্রায়োডোথাইরোনিন। আচ্ছা, আর এই যে ডিআইটি তৈরি হচ্ছে, এই ডিআইটি দিয়ে তৈরি হবে ডায়োডো, এটা হচ্ছে মনোআয়োডো টাইরোসিন, আর ডিআইটি হচ্ছে ডায়োডো টাইরোসিন। এই দুইটা ডায়োডো টাইরোসিন মিলে কি তৈরি হচ্ছে, একটা T4 তৈরি করতেছে। হ্যাঁ, এটাকে বলা হয় থাইরক্সিন। তো এটুকু সংক্ষেপে মনে রাখো, তোমাদের মেকানিজম খুব একটা আসে না, দরকারও নাই পড়ার। আর এই থাইরয়েড হরমোন সিক্রেশনটা কন্ট্রোল করে কে, টিএসএইচ। টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে টিআরএইচ, থাইরয়েড রেগুলেটিং হরমোন। হ্যাঁ, এই দুটো সংক্ষেপ নাম, দুটো শুধু মনে রাখবা। নেগেটিভ ফিডব্যাক মানে হচ্ছে যখন অনেক বেশি তৈরি হয়ে যায়, প্রয়োজনীয় যতটুকু দরকার সেটুকু তৈরি হয়ে গেছে, এখন এটাকে বন্ধ করতে হবে, এই জন্য একটা সিগন্যাল পাঠায়, এটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। তো এই গেল। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফাংশন অফ থাইরক্সিন। হ্যাঁ, ফাংশন অফ থাইরক্সিন। হ্যাঁ, আগের মতোই গ্রোথ হরমোন যেরকম আমরা আলাদা আলাদা করে পড়েছিলাম, এবারেও আমরা সেভাবেই পড়বো। যে মেটাবলিক ফাংশন, কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে কি কি ইফেক্ট আছে দেখো। হ্যাঁ, ইনক্রিজ আপটেক অফ গ্লুকোজ বাই সেল, এটা সেলের আপটেক বাড়াবে। আর কি করবে, গ্লাইকোলাইসিস বাড়াবে, গ্লাইকোজেনোলাইসিস বাড়াবে। আর কি বাড়াবে, অ্যাবজর্পশন বাড়াবে। হ্যাঁ, গ্লুকোজের অ্যাবজর্পশন বাড়াবে। গ্লুকোজ সাধারণত অ্যাবজর্ব হয় কোথায়, জিআইটি ব্রাশ বর্ডারে। হ্যাঁ, তো এখানে অ্যাবজর্পশন বাড়াবে। নেক্সট আসলে দেখি প্রোটিন মেটাবলিজম, এখানে কি করবে, ইট কজেস ফর্মেশন অফ নিউ সেলুলার প্রোটিন, অনেক নতুন প্রোটিন তৈরি করবে। আচ্ছা, আর কি করবে দেখো, যে অন ফ্যাট মেটাবলিজম, হ্যাঁ, লিপিডের উপরে কি ইফেক্ট আছে, মোবিলাইজেশন অফ দ্য ফ্যাট ফ্রম টিস্যু, ইনক্রিজ অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, এই দুটা কাজ করবে। আর ভিটামিনের ক্ষেত্রে কি করবে, যে ইনক্রিজ ডিমান্ড ফর ভিটামিন, ভিটামিনের রিকোয়ারমেন্ট বাড়াবে। এছাড়া বেজাল মেটাবলিজম বাড়াবে। বেজাল মেটাবলিজম সম্পর্কে আমরা পরে জানবো, তোমরা শুধু আপাতত মনে রাখো। এছাড়া আর একটা কাজ কি আছে, এটা কি করে, বেজাল মেটাবলিজম রেট বাড়ায়। আচ্ছা, এরপরে আসো গ্রোথ ফাংশন। এই যে থাইরয়েড যে হরমোনটা, এটা চিলড্রেনের ক্ষেত্রে গ্রোথের জন্য খুবই এসেনশিয়াল। যদি থাইরয়েড হরমোনের অভাব হয় সেক্ষেত্রেও কিন্তু মানুষ লম্বা কম হবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় এসেনশিয়াল ফর গ্রোথ অফ চিলড্রেন। যতদিন পর্যন্ত আমাদের বোনসের ডেভেলপমেন্ট চলে, ততদিন পর্যন্ত আমরা এই থাইরয়েড হরমোনটার দরকার আছে অনেক বেশি গ্রোথের জন্য। নেক্সট হচ্ছে এসেনশিয়াল ফর ডেভেলপমেন্ট অফ ব্রেন ইন ফিটাল লাইফ। হ্যাঁ, ফিটাল লাইফ মানে হচ্ছে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, আমরা বলি কি ফিটাস, আর জন্মের পরে 28 দিন পর্যন্ত হয়ে যায় নাম নিওনেট। তো এই ফিটাল লাইফে এর ব্রেন ডেভেলপমেন্ট করে যে এই থাইরক্সিন নামক হরমোনটা। আচ্ছা, এরপরে চলো দেখি সিভিএস মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে কি ইফেক্ট আছে, যেটা ব্লাড ফ্লো বাড়াবে আর কার্ডিয়াক আউটপুট বাড়াবে। হ্যাঁ, তাহলে থাইরয়েড হরমোন কি করছে, আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে। তারপরে দেখো রেসপিরেশনে কি করবে,
যে ইনক্রিজ রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন, রেসপিরেশনের রেট এবং ডেপথ দুইটাই বাড়াবে। আচ্ছা, অ্যাংজাইটিতে কি করবে? এটা অ্যাপেটাইট বাড়াবে, মানে ক্ষুধা বাড়াবে, মেটাবলিজম বেশি বেশি করবে, ক্ষুধা বেশি হবে। সিএনএস এর কি করবে? যেটা আচ্ছা বাদ দাও, বাকি দুইটা না করলেও চলবে। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে গোয়াইটার। তাহলে এই যে থাইরয়েডের ফাংশন আর গ্রোথ হরমোনের ফাংশন মোটামুটি কাছাকাছি, হ্যাঁ, এলোমেলো করবে না, খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে। গোয়াইটার কি? গোয়াইটার হচ্ছে এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় সেটাকে বলা হয় গোয়াইটার। হ্যাঁ, তোমাদের বইয়ের ছবি দেওয়া আছে, ছবিটা সবাই ফলো করো, দেখো এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের লোকেশন ছিল সার্ভাইকাল 7, যেটা আমাদের নেক ফর্মেশন করতে, এই নেকের সামনের দিকে যে এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ছিল। তো থাইরয়েড গ্ল্যান্ডটা যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে যে রোগটার নাম বলি আমরা, যে ডিজিজটাকে বলি, সেটা হচ্ছে গোয়াইটার। হ্যাঁ, তো গোয়াইটার দেখতে এরকম। আর একটা কি হবে, যে থাইরয়েড হরমোন বেশি তৈরি হয় তখন সে কন্ডিশনটাকে বলা হয় থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস, এখানে কি হয়? গ্রেভস ডিজিজ হয়। হ্যাঁ, তোমাদের বই নাই, তোমরা লিখে ফেলো এটা। তো থাইরোটক্সিকোসিস যে ওষুধটা হয় সেটাকে বলা হয় গ্রেভস ডিজিজ। এখানে কি হয়? বেশি পরিমাণে থাইরক্সিন হরমোন তৈরি হয়। ঠিক আছে, তো থাইরয়েড হরমোন সিক্রেশন বা তৈরি যদি বেড়ে যায় সেটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। আর যদি কমে যায় T3 সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। 20 ফোঁটা থাইরয়েড হরমোন তৈরি বেড়ে একজন যায় একদিন খাইতে কইছি দুইবার, হে খাইছে একবার 10 ফোঁটা করে। একজনে আর একজনে কইছি, হে খাইছে 2 ফোঁটা করে। 2 ফোঁটা করে খাইলে কি ওষুধ কমে? বলে দিলাম তো 20 ফোঁটা করে দুইবার, সকালে আর দুপুরে। সকালে দুপুরে কয় ফোঁটা করে? 20 ফোঁটা করে। অল্প পরিমাণ পানি নিয়ে পানির ভিতরে 20 ফোঁটা দিয়ে খাইয়ে নিবেন সকালে আর এখানে কি হয়? একদম দুপুরে। বাইরের দিকে বের হয়ে আসে। আমি পরে কোনো সময় আমার বই নিয়ে এসে ছবি দেখিয়ে দিব তোমাদের। আর যদি থাইরয়েড হরমোন সিক্রেশন কমে যায় বা সেক্ষেত্রে কি হবে? হাইপোথাইরয়েডিজম। তাহলে আমরা দুটো নাম শিখলাম, যে বেশি বেশি থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেড়ে গেছে, তাহলে সেই কন্ডিশনটার নাম হচ্ছে হাইপারথাইরয়েডিজম। আর যে থাইরয়েড হরমোন তৈরি কমে যায়, হ্যাঁ, নর্মালের থেকে কম তৈরি হয়, তাহলে সেই কন্ডিশনটার নাম হয় হাইপোথাইরয়েডিজম। আর একটা জিনিস কি শিখলাম, যে থাইরয়েড গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় তাহলে এটাকে বলা হয় গয়টার। আর থাইরয়েড হরমোন বেড়ে গেলে যে ডিজিজটা হয় সেটাকে বলা হচ্ছে গ্রেভস ডিজিজ, মানে থাইরোটক্সিকোসিসের যে সমস্যাটা হয় আর কি। আচ্ছা, এবার আমরা হচ্ছে প্রেগন্যান্সি। জানি দেখেছো তোমাদের বই। আচ্ছা, এই দুটো ভুলে যাও, এই দুটো তোমরা বলবে না কখনোই, ভাইবাতেও না, রিটার্নেও না। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায় ডিউ টু ইনক্রিজ ডিম্যান্ড। যতটুকু চাহিদা ছিল, ওর হরমোন যতটুকু প্রডিউস করার কথা ছিল ততটুকু করতে পারে নাই, মানে আয়োডিনের অভাব হয়েছে। আয়োডিনের অভাব হলে কি হবে? থাইরয়েড হরমোন তৈরি কম হবে, এই ডিআইটিএমআইটি তৈরি করতে পারবে না ফলিকলগুলো। হ্যাঁ, কম কম খাবার পাবে, কম কম প্রোডাকশন করবে। তখন কি হবে? এই যে সেলগুলো আছে, ফলিকুলার সেলগুলো, এরা বেশি বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এরা বড় হতে শুরু করবে। তো এই কারণে আমাদের মেইনলি এই গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। ঠিক আছে, তো তখন আমাদের এই কয়টার নামক ওষুধটা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে পিটিনিজম। আমরা এর আগেও জেনেছিলাম পিটিনিজম সম্পর্কে। তো থাইরয়েড হরমোন যদি ছোট বয়সে, মানে বাচ্চাদের ক্ষেত্রে কম থাকে, থাইরয়েড হরমোনের অভাব, তখন সেই কন্ডিশনটার নাম হলো হাইপোথাইরয়েডিজম। যদি হাইপোথাইরয়েডিজম হয় সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটাকে বলা হয় পিটিনিজম। কি হবে? আমরা শুরুতে বলেছিলাম যে থাইরয়েড হরমোন গ্রোথের উপরে বিশাল বড় একটা রোল প্লে করে। তো যেহেতু আমাদের থাইরয়েড হরমোন নাই বা কম আছে, সেই ক্ষেত্রে ওই বাচ্চাটার গ্রোথ কম হবে, যদিও তার গ্রোথ হরমোন আছে কিন্তু সেটা পুরোপুরি অ্যাক্টিভ হবে না, কারণ থাইরয়েড হরমোনও এর জন্য কোলাটারাল একটা ফ্যাক্টর। তো সেক্ষেত্রে কি হবে? বাচ্চাটাও ওরকম বেশি বড় হবে না, ডুয়ার্ফের মতোই ছোট হবে। হ্যাঁ, একটা বামন টাইপের বাচ্চা হবে। কিন্তু এটা আবার রিকভারি করা যায়, যদি আমি এটা হরমোন সাপ্লিমেন্ট দেই, সেক্ষেত্রে এটা রিকভারি হয়, বাচ্চাটার আবার গ্রোথ নর্মাল পজিশনে চলে আসে। এখন এই বাচ্চাটার ক্ষেত্রে কি হয়? এটা হয় যে ডুয়ার্ফ গুলো হয় চালাক, কারণ ওরা বড় হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, বাট ওরা গ্রোথ হয় নাই।
হ্যাঁ, সবকিছুই ওদের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু গ্রোথ হয়নি। ব্রেনের ডেভেলপমেন্ট হয়েছে, সব বোঝে, চালাক। আর এই কিটিনিজমের বেবিগুলো হবে কিরকম, যে এটা বড় হয় নাই এবং এর পেটটা ফুলে যাবে, এটাকে বলা হয় পট বেবি। তারপরে এক কথায় এটা হাবাগোবা, হ্যাঁ, হাবাগোবা টাইপের হবে, বোকা। তো আর কি হবে, যে ড্রিবলিং অফ স্যালাইভা, মুখ দিয়ে লালা পড়ছে, তো দরজা দিয়ে যদি ঢুকে ডুয়ার আর একটা কিটিনিজম, তো দেখে আমরা দূর থেকে দেখে চিনতে পারবো যে এটা অনেক চালাক, মানে এটা ডুয়ার। হ্যাঁ, মেন্টাল ডেভেলপমেন্ট ঠিক মতো হয়েছে, কিন্তু যেটা কিটিনিজমের বেবি থাকবে, এটার ডেভেলপমেন্ট হয় নাই, ব্রেনের ডেভেলপমেন্ট হয় নাই, গ্রোথও ঠিক মতো হয় নাই, পেটটা ফুলে আসছে, এটাকে বলা হয় পট বেলি। তারপরে তুমি কিছু জিজ্ঞাসা করছো, সে রেসপন্স ঠিক মতো করছে না, বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকায় থাকবে। আর কি করবে, যে এর মুখ দিয়ে লালা গড়ায় পড়তেছে, হ্যাঁ, এটাকে বলা হয় ড্রিবলিং অফ স্যালাইভা। তো এই সাইনগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কিটিনিজম। হ্যাঁ, কেন হয়েছে, যে ফেইলার অফ গ্রোথ। কেন ফেইলার অফ গ্রোথ হয়েছে, ব্রেন প্লাস তার স্ট্রাকচার কেন হয়েছে, আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে। আয়োডিন ডেফিসিয়েন্সি হয়েছিল, যার কারণে থাইরয়েড হরমোন বেশি তৈরি করতে পারে নাই যতটুকু প্রয়োজন ছিল, যার কারণে তার গ্রোথ হরমোনটাও ঠিকমতো কাজ করে নাই। ঠিক আছে, তো এই গেল আমাদের কিটিনিজম এবং ডুয়ার। নেক্সট আসে ফাংশন অফ ক্যালসিটনিন। হ্যাঁ, এই ক্যালসিটনিনের কাজ হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিশন করা, বোনসে ক্যালসিয়াম ডিপোজিশন করা। আমরা বোনসের স্ট্রাকচারে পড়েছিলাম যে আমাদের ক্যালসিয়াম খুব ইম্পর্টেন্ট বোনসের স্ট্রাকচারের জন্য। তো এই ক্যালসিয়াম যদি না থাকে, তাহলে কি হবে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে বোনসের পোর্স গুলো বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমরা বলেছিলাম যে অস্টিওপোরোসিস হয়। এটার পিছনে আর একটা হরমোন রেসপন্সিবল, যেটা ভিটামিন ডি। বড়দের ক্ষেত্রে যদি ভিটামিন ডির অভাব হয়, বাচ্চাদের ক্ষেত্রেও, বাচ্চাদের ক্ষেত্রে হলে কি বলেছিলাম আমরা, অস্টিওম্যালেশিয়া, আর বড়দের ক্ষেত্রে বলেছিলাম অস্টিওপোরোসিস। তো এই অস্টিওপোরোসিসটা কি হচ্ছে, আমাদের যে বোনসের যে ডেনসিটি সেটা কমিয়ে দিচ্ছে, যার কারণে আমাদের বোনসগুলো দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, হাড়ে ব্যথা হয়, সেজন্য আমরা কি করি, তাদেরকে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে দিই, ডেনসিটি বাড়ানোর জন্য। তো আজকে এটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে প্যারাথাইরয়েড শুরু করব। তো আজকে আমরা অনেক কিছুই কিন্তু শিখেছি। হ্যাঁ, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে নামগুলো সেগুলো আগেই জেনেছিলাম। তো কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন পাওয়া যায় সেটা জানলাম। তারপরে আমরা জানলাম পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে, যদি শর্ট নোট অন পিটুইটারি আসে, যেটুকু বলেছি ওটুকুই যথেষ্ট। হ্যাঁ, ওটার লোকেশন, ওটার স্ট্রাকচার এবং ওর কাজ, যে কি কি হরমোন আসছে, কাজ বলতে ওখানে কি কি হরমোন পাবে তোমরা। আচ্ছা, নেক্সট হচ্ছে, এরপরে জানলাম গ্রোথ হরমোনের ফাংশন। এরপরে কি জানলাম আমরা, যে ডুয়ার্ফিজম কি, কিটিনিজম কি। কিটিনিজম সম্পর্কে আগেও জানতাম, আবারও বলেছি। নেক্সট জানলাম থাইরয়েড গ্ল্যান্ড, এর লোকেশন, এর স্ট্রাকচার, তারপরে এর থেকে কি কি হরমোন পাবো, আর এই হরমোনের অভাবে কি সমস্যা হবে। যদি থাইরয়েড হরমোন তৈরি কমে যায় বা থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায়, কন্ডিশনটা হলো হাইপোথাইরয়েডিজম। যদি বেড়ে যায় তাহলে হাইপারথাইরয়েডিজম। কমে গেলে হবে গয়টার, আর যদি বেড়ে যায় তাহলে হবে থাইরয়েডক্সিকোসিস। হ্যাঁ, দুইটা অসুখের নাম শিখেছি। আর কি শিখলাম, যে ক্যালসিয়ামের ফাংশন একটাই, যে ক্যালসিয়াম কি করে, এটা বোনসে ডিপোজিট হয়। ক্যালসিটনিন কি করতেছে, ক্যালসিয়াম ডিপোজিশন করতেছে। ঠিক আছে, এটুকুই থাক আজকে, তোমরা এটুকু পড়ে ফেলো। নেক্সট ক্লাসে আমরা প্যারাথাইরয়েড দিয়ে শুরু করব। তো তোমরা যারা রোল লেখো নাই, স্বর্ণা রোল কত? স্বর্ণা আনমিউট হয়ে কথা বলো, রোল কত? বাইশ, 24, 33, 9, 1, 18। আচ্ছা, V75 দিয়ে জয়েন করেছো, রোল কত? তাড়াতাড়ি করো। রোল 6। রোল 6। আচ্ছা, স্বর্ণা রোল কত বললো? আমি সুহানা খানম ঈশা রোল কত বলেছে আমি বুঝতে পারিনি, তোমরা কেউ জানো রোল কত? 12। আচ্ছা, আমি রোলগুলো বলছি, দেখো কেউ বাদ পড়ছো নাকি। 22, 24, 33, 5, 9, 1, 18, 8, 6, 12। আর কেউ আসছো? জি।
তো নেক্সট ক্লাসে দেখা হবে আবার। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।